নমস্কার, স্কাই নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাই। আপনাদের সঙ্গে চলে এসেছি আমি সৌরভ। আর সামনে কলকাতা ফুটবল লিগ শুরু হতে চলেছে এবং তারই কিন্তু প্রস্তুতি চলছে। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আইএফএ সেক্রেটারি অনিল বান্দা। স্বাগত জানাই আপনাকে স্কাই নিউজ। শুরুতে যে প্রশ্নটা আসবো, কিন্তু নতুন মরশুম শুরু হতে চলেছে আর কলকাতা ফুটবল লিগ ফুটবলের যোগ্য শুরু হয়ে গেল বলতে গেলে, কারণ এই সময়টা আসলেই আপনাদের কিন্তু ফুটবলের প্রস্তুতি শুরু হয়ে যায়। কলকাতা লিগ শুরু হচ্ছে 25শে জুন থেকে। সুতরাং প্রস্তুতিটা কেমন রয়েছে সবার আগে? দেখো, আমাদের প্রস্তুতির কাজ চলছে। আমাদের গতকালই সব ক্লাবদের নিয়ে মডেলিটিস মিটিং হয়েছে। তার আগে কমিটি মিটিং করে আমরা মডেলিটিস আলোচনা করে নিয়েছিলাম এবং তারপরে কালকে ক্লাব মিটিং হয়েছে। ক্লাবদের সাথে আলোচনা করে আমাদের লিগের মডেলিটিস কমপ্লিট। ক্লাবদের আমরা জানিয়ে দিচ্ছি 1 জুন থেকে ফুটবলের সিজন শুরু হয়। তো 25শে জুন অব্দি আমরা টাইম দিই ক্লাবগুলো এবং 25শে জুন থেকে ক্যালকাটা লিগ শুরু হবে এই বছরও প্রতি বছর। তো একটা প্রশ্ন আমি আসবো, এই বছরে কলকাতা লিগ তো শুরু হচ্ছে, আমরা জানি 25শে জুন থেকে কলকাতা লিগ শুরু হচ্ছে এবং আপনি বলেছেন 25শে জুন থেকে ওয়াইবার থেকে প্রতি বছরই 25শে জুন থেকে কলকাতা লিগ শুরু হবে, সেটা এবারও হচ্ছে। কিন্তু একটা প্রশ্ন এখানে উঠছে, ময়দানে আনা জায়গাতে শোনা যাচ্ছে যে গত বছরের কলকাতা লিগে এখন শেষ করলো না পুরোপুরি, কারণ আইএফ এর ইতিহাসে কার্যত এটা বলতে গেলে একটা নজিরবিহীন ঘটনা। কারণ গত বছরের চ্যাম্পিয়নকে কবে খুঁজে পাওয়া যাবে, সেটা সেই নিয়ে কি বলবে? সৌরভ, এখানে আমি একটা কথা বলি, তুমি যে নজিরবিহীন বললে তা নয়। আচ্ছা, প্রত্যেকটা আলাদা সিজন। আচ্ছা, এরকম বহুবার হয়েছে যে সিজন ইনকমপ্লিট ছিল হয়তো যুদ্ধের জন্য বা রাইটের জন্য, সেই বছর খেলা শেষ করা যায়নি, বা কোভিড এর জন্য। এরকম আগেও হয়েছে। এবার একটা সিজন কমপ্লিট হয়নি তার মানে এই নয় যে আগামী সিজনের খেলাও হতে পারে না। তাহলে তো কলকাতা লিগ যতবার বন্ধ হয়েছে তারপরে আর খেলা হওয়ারই কথা না। এবং আইএফএর নিয়ম অনুসারে, ফুটবলের নিয়ম যা বলে সেই হিসেবে আমরা কিন্তু আমাদের মতো করে ম্যাচ কমপ্লিট করেছি। আচ্ছা, আমরা ফিক্সার দিয়েছিলাম, টিমরা মাঠে এসেছিল। এবার এটা নিয়ে একটি ক্লাব কোর্টে গেছে, তাদের মনে হয়েছে যে পদ্ধতিতে আমরা করেছি সেটা ঠিক নয়, তো সেটা কোর্টে অ্যাপিল করেছে। সেটা কোর্টের বিচার্য। কোর্ট যদি মনে করে যে আইএফএ নিয়ম মেনে সব কাজ করেছে, তাহলে কোর্ট আইএফএ পরে বলবে। যদি কোর্টের মনে হয় না আইএফএ কোনো বেনিয়মে কাজ করেছে, নিয়ম লঙ্ঘন করেছে, তাহলে কোর্ট সেই ক্লাবের উপরে ব্যবস্থা দেবে। এটা একটা সাবজুডিস ম্যাটার, তাই এটা নিয়ে আমি বেশি ডিটেলসে যাচ্ছি না। কে ঠিক কে ভুল এই চর্চায় আমি যাচ্ছি না। আমার মনে হয় আমরা তো সবাই এই লিগাল সিস্টেমের উপরেই আস্থা রেখে চলি। ভারতের যে ন্যায়ালয়গুলো আছে তাদের উপরে আস্থা রেখে চলি। তো আমার আস্থা যে ন্যায়ালয় সঠিক দিয়েছে। আরেকটা বিষয় আমি আসবো যে এবার বাঙালি ফুটবলারের সংখ্যা কিন্তু 5 জন, যেমনটা আপনারা বৈঠক করেছেন ও সিদ্ধান্ত নিয়েছে বিভিন্ন ক্লাবের সঙ্গে আলোচনা করে এবছর 5 জন বাঙালি ফুটবলার বাধ্যতামূলক করা হয়েছে 11 জনের মধ্যে, যেটা গত বছর ছিল 4 থেকে বেড়ে এই বছর হলো 5। মাত্র সংখ্যাটা 1 বাড়লো কেন? সংখ্যাটা কি 7-4 করা যেত না? দেখো, আমাদের যেটা দেখতে হয়, আমাদের যারা ক্লাবরা খেলছে তাদের সবার স্বার্থ নিয়ে আমাদের চিন্তা করতে, কোনো একটা দিক দেখলে চলে না। আমরা প্রথমে যে প্ল্যানটা নিয়ে এগিয়েছিলাম যে 7 জন বাঙালি যদি করা যায়। এবার যেটা বেশ কিছু ক্লাবদের বক্তব্য, স্পেশালি যারা আইএসএল খেলছে তাদের যেটা বক্তব্য, যে আমরা তো তাহলে আমাদের আইএসএল এর প্লেয়ার কলকাতা লিগে দেখতেই পাবো, তাহলে তাদেরকে আমার সুযোগ দিতে হবে। এবং 2 নম্বর, সংরক্ষণ দরকার, কিন্তু সম্পূর্ণটা সংরক্ষণ হতে পারে না। তার একটা কারণ আছে। যদি আমার ছেলেরা বাইরের ছেলেদের সাথে সমান তালে না খেলে, যদি ভালো কম্পিটিশন না পায়, তাহলে তারা ফুটবলার হিসেবে আগামী দিনে ডেভেলপ করবে না। আমি আর তুমি ম্যাচ খেলতে পারি, তুমি হয়তো আমার 15 গোলে হারিয়ে দিলে, তোমার বয়স কম, তুমি আমার থেকে ফিট বেশি, কিন্তু তার মানে এই নয় যে তুমি ইন্ডিয়া টিমে জায়গা করে নিতে পারবে। তোমায় ইন্ডিয়া টিমে জায়গা করতে হলে কিন্তু অন্য রাজ্যের প্লেয়ারদের সাথে লড়াই করে সেই জায়গাটা করে দিতে হবে। তোমায় যদি সন্তোষ ট্রফি জিততে হয়, অন্য রাজ্যের প্লেয়ারদের সাথে লড়াই করে সেই জায়গাটা জিতে নিতে হবে। আর যদি সংরক্ষণ 100% এর দরকার পড়ে বা ম্যাক্সিমাম সংরক্ষণের দরকার পড়ে, তাহলে পরে ধরে নিতে হবে যে আমার প্লেয়াররা বাইরের প্লেয়ারদের সাথে খেলার যোগ্য নয়, বা আমাদের গুণগত মান অন্য রাজ্যের প্লেয়ারদের থেকে কম। সেটা ভাবার কি কোনো কারণ আছে? এই বছর তো বাংলার প্লেয়াররা গিয়ে বাংলাকে সন্তোষ ট্রফিতে জয়ী করে এসেছে।
এবং আমি একটা জিনিস এত বছর ক্লাব চালানোর এক্সপিরিয়েন্স থেকে যেমন আপনি আমি শেষ করে নিই। আচ্ছা আমি এত বছর আমার ক্লাব চালানোর এক্সপিরিয়েন্স থেকে যেটা রিয়েলাইজ করি যে কোচ বা ক্লাব কর্মকর্তারা সবসময় চায় সেই প্লেয়ারটাই খেলুক যে সেরা। তো আমরা যেটা নতুন নিয়ম এই বছর চালু করেছি যে 15টা মিনিমাম বাঙালি প্লেয়ার তোমার পুলে থাকতেই হবে, কারণ ক্লাবদের একটা কথা ছিল যে বাঙালি প্লেয়ারের পুলটা ছোট, ভালো প্লেয়ারের পুলটা ছোট। আচ্ছা, যেটা গত বছর কজন ছিল? গত বছর ছিলই না এই নিয়ম। আচ্ছা, ছিলই না। তো তাতে কি হবে, এই প্লেয়ারগুলো প্র্যাকটিসে থাকলে এরা ইমপ্রুভ করবে। যদি এই বছর সবকটা ম্যাচ খেলতে নাও পারে তারা কিন্তু ইমপ্রুভ করবে, আগামী বছর আরো বেশি ম্যাচ খেলবে। তাহলে কি হবে, বাঙালি প্লেয়ারের সংখ্যাটা বাড়বে, পুলটা বড় হবে। তাহলে কোনো ক্লাবেরই কিন্তু প্লেয়ার পেতে অসুবিধা হবে না, এবং যথাযথ মানের প্লেয়ার না থাকলে সন্তোষ ট্রফি, বিসিসিআই কোনো কিছুতেই কিন্তু বাংলা দাঁড় করতে পারে। একটা বিষয় যে কারণ সন্তোষ ট্রফিতে যে বাংলা চ্যাম্পিয়ন হয়েছে, কারণ সন্তোষ ট্রফি যিনি কোচ থাকেন তিনি কিন্তু এই কলকাতা লিগকে ফোকাস করে কলকাতা লিগ থেকে স্কাউটিং করে কিন্তু প্লেয়ার তিনি তুলে আনেন, কলকাতা লিগ থেকে কিন্তু প্লেয়ার তিনি তুলে আনেন যে সন্তোষ ট্রফির জন্য। সুতরাং বাঙালি ছেলের সংখ্যাটা এখানে কিন্তু যদি একটু বেশি থাকে তাহলে কিন্তু আমাদের কোচের পক্ষেও কিন্তু সুবিধা হবে না। কিন্তু তুমি যেটা বলছো আমি সেই তোমার কথাতেই বলছি, 15টা করে ছেলে ম্যান্ডেটারি প্রত্যেকটা ক্লাবে থাকছে। আচ্ছা, এবার তার মধ্যে থেকে যে ছেলেটা ক্লাব টিমে সুযোগ করে নিতে পারছে না লড়াই করে, কোনো দিন তো আর হারবার জন্য নামে না মাঠে। আমার নিয়মটা হলো মিনিমাম 5 জন প্লেয়ারকে মাঠে রাখতেই হবে ম্যাচের শুরু থেকে শেষ অবধি। আচ্ছা, কিন্তু আমরা তো কোথাও বলিনি যে 11 জন বাঙালি খেলতে পারবে না। যদি 6 নম্বর প্লেয়ার খুব ভালো খেলে সে নিশ্চয়ই টিমে পাবে, 7 নম্বর প্লেয়ার খুব ভালো খেলে সেও টিমে জায়গা পাবে। বাঙালি প্লেয়াররাই খেলে। তো যারা ভালো খেলবে তাকে তো কোনো কোচ ইচ্ছা করে বসিয়ে রাখবে না ম্যাচ হারার জন্য, তাদেরকে টিমে নিয়ে আসবে খেলাবার জন্য। তো আমার মনে হয় আমাদের বাংলার যারা ছেলে তারা কোনো অংশে ভারতবর্ষের কোনো অঞ্চলের থেকে পিছিয়ে নেই, তারা এগিয়ে আছে। তারা কিন্তু সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন, তারা নাম্বার 1। এবং আগামী প্রজন্ম যদি প্র্যাকটিসে থাকে, ভালো খেলে, তারাও কিন্তু এই একইভাবে বাংলাকে গর্বিত করবে সন্তোষ ট্রফিতে বারবার জয়ী করে। সেটার জন্য এদেরকে ভালো কম্পিটিশন দিতে হবে, এবং অন্য অন্য রাজ্যের প্লেয়ারদের সাথে যদি তারা খেলে তাহলে কিন্তু তারাও মেপে নিতে পারবে যে তারা কোথায় দাঁড়িয়ে আছে, কম্পিটিশনটা কোন লেভেলে আছে। আজকে কোনো ক্লাবই নিশ্চয়ই বাজে প্লেয়ার বাইরের স্টেট থেকে আনবে, আর বাংলার যারা ভালো প্লেয়ার তাদের বসিয়ে বাজে প্লেয়ার খেলাবে এটাও আমি বিশ্বাস করতে রাজি নই। আর যদি কেউ বলে যে বাংলার প্লেয়ারদের মান খারাপ অন্য অন্য রাজ্যের থেকে, তাহলে বাংলা সন্তুষ্ট। আরেকটা বিষয় যে গত বছর এই রিসেন্ট কয়েক মাসের মধ্যে আমরা শুনেছি যে বেশ কিছু বড় ক্লাবের কর্মকর্তারা কিন্তু যে অনেক সময় প্রকাশ্যে বলেছে বা সংবর্ধনা সভায় বিভিন্ন সময় কথা উঠে এসছে যে আইএফএ কাছে তারা বলবে, আইএফএ যাতে সমস্তই বাঙালি ছেলে দিয়ে করা হোক। এবারে যখন মিটিং হলো এবারে কি তারা সে কথা বলেছিল যে আপনাদের কাছে? দেখুন, পুরো বাঙালি প্লেয়ার দিয়ে করা হোক কেউ বলেনি। একটা সংখ্যক ক্লাব কিছু বেশি চেয়েছে, একটা সংখ্যক ক্লাব কিছু কম প্লেয়ার চেয়েছে। কারণ যেটা বেশ কিছু ক্লাব বলছে যে 26খানা ক্লাব আছে যারা খুব ভালো মানের প্লেয়ার, তারা বেশ কিছু ক্লাবে অলরেডি সই করে ফেলেছে। এবং যারা সেইভাবে প্লেয়ার তুলতে পারে, কারণ এর মধ্যে তো একটা বাজেটেরও ব্যাপার থাকে। যারা আর্থিকভাবে সব প্লেয়ারকে কন্ট্রাক্ট করতে পারেনি আর্থিক প্রতিকূলতার জন্য, তাহলে তারা খেলতে পারবে না। তাহলে তাদেরকেও তো একটা ভালো কম্পিটিটিভ টিম করবার জায়গা দিতে হবে। সেটা মাথায় রেখেই এই বছর এটা মানা হয়েছে। এবং দেখো, আজকে রবি হাসদা আইএসএল খেলছে, মহামারী জুলফিকার আইএসএল খেলেছে। এগুলো তো পসিবল হয়েছে তারা ভালো খেলেছে বলে। কলকাতা লিগ তারা সেই কনফিডেন্সটা আছে যে বাইরের প্লেয়ার হোক, আইএসএল এর প্লেয়ার হোক, তাদের বিরুদ্ধেও আমরা খেলতে পারি। আজকে সায়ন আইএসএল এ খেলছে ইস্ট বেঙ্গলের। তো এরা খেলতে পেরেছে কেন? এরা বাইরের প্লেয়ারদের সাথে খেলেছে বলে, ওদের কনফিডেন্স লেভেলটা ওইখানে গেছে বলে। আমার নিজের বাড়িতে বসে পরীক্ষা দেয়া আর অন্য সেন্টারে গিয়ে মাধ্যমিক পরীক্ষা দেয়া, দুটোর মধ্যে পার্থক্য আছে। তো আমি অন্য জায়গায় গিয়েও ভালো পরীক্ষা দিতে পারি তার প্রস্তুতি নেবো, নাকি শুধু নিজের বাড়ির ভেতরে নিজে পরীক্ষা দেবো?
আরেকটা বিষয় কি এবছর কি ম্যাচের সংখ্যাটা কি কিছুটা যে কমেছে, কারণ আমরা সুপার 6 এ কিছু ম্যাচ কমিয়েছি, কারণ আমরা সেম অন টাইম এটা শেষ করতে পারছিলাম গ্রুপ লিগটা। সুপার 6 এর থেকে যেহেতু টিমগুলো আই লিগ, সেকেন্ড ডিভিশন আই লিগ, থার্ড ডিভিশন আই লিগ যায়, ম্যাচগুলো ডিফার্ড হয়ে যাচ্ছিল, সময় মতন লিগ শেষ হচ্ছে না, এবং যারা ছোট টিম আছে তাদের পক্ষে একটা আর্থিক কষ্টের জায়গায় চলে যাচ্ছিল। অনেক টিম ওয়াক ওভার দিতে বাধ্য হচ্ছিল। তো আমরা দেখলাম আমরা যদি সুপার 6 এর ম্যাচটা কিছুটা কমিয়ে, আর এই বছর পুজোটাও এগিয়ে এসেছে, কিছুটা কমিয়ে নিই, তাহলে লিগটা সাকসেসফুলি শেষ হবে এবং সুপার 6 রাউন্ড, যেটা চ্যাম্পিয়ন্স রাউন্ড, সেটা জোলো হয়ে যাবে। জয়দা, এরপরে আমি যে প্রশ্নটা আসবো সেটা হচ্ছে যে গত বছর যখন আমরা দেখছিলাম যে সিএফএল যখন চলছিল এবং তারই মধ্যে আমরা দেখেছি যে বেশ কিছু ক্লাবের তরফ থেকে এবং আইএফএফ কিছু কিছু সদস্যরাও কিন্তু এই অভিযোগ কিন্তু করেছিল যে কিছু কিছু ম্যাচ নাকি ফিক্সিং হচ্ছে, কিছু কিছু ম্যাচ ফিক্সিং হচ্ছে, অথচ এই বিষয়ে আইএফএফ তরফ থেকে কোনো ইতিবাচকভাবে কোনো পদক্ষেপ নিতে হয়, আইএফএফ কর্মকর্তারা জেনেও নাকি বিষয়টা নিয়ে নীরব রয়েছে। এটা সম্পূর্ণ ভুল তথ্য। ম্যাচ ফিক্সিং এর কথা উঠেছিল এবং আপনাকে বুঝতে হবে আইএফএফ ক্ষমতা কত। আচ্ছা, ম্যাচ ফিক্সিং প্রথমত প্রমাণ করার ব্যাপার আছে। আমরা কলকাতা পুলিশের দ্বারস্থ হই, সেখানে কমপ্লেন করি ম্যাচ ফিক্সিং নিয়ে, এবং ব্যাপারটা আন্ডার ইনভেস্টিগেশন আছে, এবং যাদের যাদের নাম সেই মুহূর্তে উঠে এসেছিল, যাদের এগেনস্টে কিছুটা সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স আমরা পেয়েছিলাম, তাদের সবাইকে কিন্তু ব্যান করা আছে টিল দ্য কমপ্লিশন অফ দ্য ইনভেস্টিগেশন। মানে ইনভেস্টিগেশন শেষ হওয়া অবধি তারা ব্যান আছে। কিন্তু যে সমস্ত কর্মকর্তারা বা যারা এই ধরনের অভিযোগ তুলেছিল তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া বা কোনো ধরনের এই বিষয়টা কোনো রকম স্টেপ কি ব্যবস্থা নেওয়া বলো? আমি তো কোর্ট নই, আমি পুলিশও নই, আমি কাউকে অ্যারেস্টও করতে পারি না, আমি কাউকে জেলেও পাঠাতে পারি না। এটা করতে পারে পুলিশ। তাদেরকে আমরা সব ডিটেলস দিয়ে ইনফর্ম করেছি। যারা যারা আমাদের কাছে অ্যাপ্রোচ করেছিল এই ম্যাচ ফিক্সিং সম্বন্ধে জানিয়েছিল, তাদের সাথে কথা বলিয়ে দিয়েছি, এবং রেগুলার আমরা চিঠি দিতে থাকি পুলিশকে যে এটার উপরে কি হলো তোমরা জানাও। এবং যতদিন না ইনভেস্টিগেশন শেষ হচ্ছে, প্রায় 3-4 জন লোক, আমি নাম বলছি না, তাদেরকে কিন্তু আমরা ব্যান করে রেখেছি। তারা প্রত্যেকটা ক্লাবকে জানিয়ে দেওয়া হয়েছে যে তারা কোনোভাবে কোনো ফুটবলের সাথে যুক্ত থাকতে পারবে না। আচ্ছা, সেক্ষেত্রে আমি একটা জিনিস বলছি, আইএফএফ অন্দরই এই কিছু কিছু কর্মকর্তাদের মধ্যে নিজেদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে। মানুষ একসাথে কাজ করলে কখনো খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং হয়, কখনো খুব ভুল বোঝাবুঝিও হয়, সেটা স্বাভাবিক। আমার আর তোমার মত সব ব্যাপারে এক নাই হতে পারে। বাংলায় একটা খুব পুরনো প্রবাদ আছে যে 4টে বাসন একসাথে রাখলে টুংটাং আওয়াজ হবেই, ধাক্কা লাগবে। এবং আইএফএর কর্মকর্তা বলতে কজনের কথা বলছি? আইএফএতে যারা কর্মকর্তারা রয়েছে, আমি একটু দাবি করে বলতে পারি সিংহভাগের ওপরে যদি থাকে সেটা, তারা কিন্তু সবাই একসাথে রয়েছে, তার মধ্যে আমিও রয়েছি। আমরা একসাথে রোজ কাজ করি, রোজ বসি, প্রত্যেকটা ব্যাপারে আলোচনা করি। এখন যদি কেউ সেদিন না থাকে তাহলে তার সাথে আলোচনা করা সম্ভব না। আজকে আমি অফিস বেয়ারার, মানে কি, যে অফিসটাকে বহন করছে, বিয়ার করছে। তো অফিস বেয়ারার যদি অফিসে না থাকে, সে জানতে পারবে না, জানতে না পারলে মিসআন্ডারস্ট্যান্ডিং হবে। একদম একদম। এবং আরেকটা এর পরে যে প্রশ্নটা আসবে সেটা হচ্ছে, প্রতিবারই আমরা দেখতে পাই যে টুর্নামেন্টটা শেষ করতে অনেকটা দেরি হয়ে যাচ্ছে, তারপরে পুজোর সমসাময়িক সময় এসে যায়, প্রায় এরকম একটা পরিস্থিতি প্রতিবারই হচ্ছে। এবং সব থেকে বড় কথা, 3 প্রধানের যে ম্যাচগুলোকে নিয়ে বেশি সমস্যা তৈরি হয়। প্রত্যেকবারই মৌসুমের মাঝপথে তাদের স্লট পাওয়া যায় না, তাদের সঙ্গে আবার মিটিং করতে হয়, চিঠি চালাচালি হয়, এরকম একটা পরিস্থিতি তৈরি হয়। আমি তোমায় বলছি, তোমার মনে আছে কিনা আমি জানি না, আগের বছর আইপিএল 2টো ফিক্সচার ছিল, একটা প্রি টুরান আর একটা টুরান চলাকালীন, এবং এই 2টো ফিক্সচারে আমরা কোনো চেঞ্জ আনি। এবার বৃষ্টির জন্য হয়তো কোনো ম্যাচ বাতিল হয়েছে, সেটা আবার করতে হয়েছে। এই ফিক্সচারটা ফলো করে কিন্তু গ্রুপ স্টেজ আমরা সম্পূর্ণ করে ফেলেছি।
প্রবলেমটা কোথায় গিয়ে হলো? প্রবলেমটা হলো সুপার সিক্স। বাংলার থেকে কোনো দল যদি আই লিগ থার্ড ডিভিশন, আই লিগ সেকেন্ড ডিভিশন, আই লিগ ফার্স্ট ডিভিশনে রিপ্রেজেন্ট করে, তোমার কি মনে হয় আমাদের বাংলার অ্যাসোসিয়েশন হিসেবে তাদের সাপোর্ট করা উচিত নাকি তাদের শাস্তি দেওয়া উচিত যে তোমাকে খেলতেই হবে? তারা যদি আই লিগে চ্যাম্পিয়ন হয় সেটা তো বাংলার গর্ব, তাহলে তার জন্য একটু স্যাক্রিফাইস আমাদের করতে হবে। আমরা সেটাই করেছি, তাদের খেলার সুযোগ দিয়েছি। এবং যেই মুহূর্তে মনে হয়েছে যে অন্যায্য কিছু হচ্ছে, সঙ্গে সঙ্গে আমরা সেই রিকোয়েস্ট গুলো রাখি। আমরা কিন্তু সবকটা ক্লাবেরই স্বার্থ কনসিডার করি। এবার বাংলার একটা টিম আই লিগে যাওয়া মানে সেটা আমাদের কাছে গর্ব। আজকে আমরা গর্ব করে বলি যে সারা ভারতবর্ষ অন্য কোনো স্টেট নেই যেখান থেকে 3টে আইএসএল টিম আছে, একটা আই লিগ টিম আছে। তো সেই জায়গাটাতে অ্যাচিভ করতে হবে। যে এগিয়ে যাচ্ছে তাকে পেছন থেকে সাপোর্ট দিতে হবে যাতে সে আরো এগিয়ে যেতে পারে। আমরা সেটাই করেছি। তো এই বছর কি কলকাতা লিগে আরেকটা বিষয় কি মাঠের সংখ্যা কি বাড়ছে নাকি একই পরিমাণ মাঠ বা নতুন কোনো মাঠ নিয়ে পরিকল্পনা রয়েছে? মাঠের সংখ্যা কোথা থেকে বাড়ে? যে কটা মাঠে আগের বছর হয়েছে সেম মাঠই খেলা হচ্ছে। মাঠ তো নতুন করে তৈরি করা সম্ভব না। যা মাঠ আছে, কারণ বাড়ি ভেঙে তো আমি মাঠ বানিয়ে দিতে পারবো না। সে কটা মাঠেই খেলা হচ্ছে। যেমন উলুবেরিয়ার মাঠটা একটু সমস্যা রয়েছে, উলুবেরিয়ার মাঠের মেইনটেনেন্স রয়েছে, কন্যাশ্রীর খেলা হচ্ছে। দেখো, মাঠ খেলা হলে নষ্ট হবে। এবং কলকাতা লিগ ভরা বর্ষায় খেলা, শীতকালে করা সম্ভব নয়, তখন আইএসএল চলে। আমরা যে ক্যালকাটা লিগ করি তখন কিন্তু টুর্নামেন্ট অন হয়ে যায়। ক্যালকাটা লিগ চলাকালীন প্যারালালি টুর্নামেন্টও চলতে থাকে। এতগুলো ডিভিশনের খেলা হয়। কলকাতায় ময়দানের মাঠের কথা যদি বলি, মাঠ কমেছে। প্রত্যেকটা মাঠে 4-5টা করে টিম প্র্যাকটিস করে এই বৃষ্টির মধ্যে। তো মাঠ তো খারাপ হবেই। আর নতুন মাঠ কটা দরকার, কোথা থেকে আনবে? আইএফএ তো কোথাও থেকে আর্থিক অনুমোদন পায় না, কোনো গ্রান্ট তো আমরা পাচ্ছি না। কেউ তো এসে আমাদের বলছে না যে তোমাদের বছরে 5 কোটি টাকা দিচ্ছি, তোমরা প্রতি বছর একটা করে মাঠ কিনে নাও। তো মাঠটা কোথা থেকে আসতে হবে? তোমাকে এটাও মাথায় রাখতে হবে যে জুনিয়র ডিভিশনের যখন খেলা হয়, এই ক্লাবগুলো কিন্তু আর্থিকভাবে সচ্ছল নয়। আমি যদি তাদের রোজ বলি যে কল্যাণীতে খেলতে যাও, ক্যানিং এ খেলতে যাও, তারা এই খরচা বহন করতে পারবে না। এই ক্লাবগুলো বন্ধ হয়ে যাবে। বন্ধ হয়ে গেলে কি ফুটবলের লাভ হবে? এই ক্লাবগুলোর মাধ্যমে যে এতগুলো বাচ্চা খেলতে পারছে সুযোগ, সেই খেলাটা বন্ধ হয়ে যাবে, সেই বাচ্চাগুলোর সুযোগটা বন্ধ হয়ে যাবে। তাহলে কি আগামী দিন আরো প্লেয়ার উঠে আসবে? একদম আমি শেষ প্রশ্ন আসবো যেটা, সেটা হচ্ছে আজ আইএফএস শিল্ড, যেটা কিন্তু গত বছরও কিন্তু আমি একটা প্রেস কনফারেন্স করে বলেছিলেন যে আইএফএস শিল্ড এবং ফুটসল করার পরিকল্পনা আইএফএ রয়েছে, কিন্তু গত বছরটাও কেটে গেল, কিন্তু এগুলো বাস্তবায়িত হয়নি। এবং আইএফএস শিল্ড কবে থেকে আদৌ কবে থেকে শুরু করা সম্ভব? আইএফএ শিল্ড নিয়ে যেটা প্রথমেই আমি বলেছিলাম, একটা মেজর প্রবলেম হলো আমরা উইন্ডো পাচ্ছি। ডুরান্ড চলছে, ডুরান্ডের পরে আইএসএল চলছে, আইএসএল এর পরেই সুপার কাপ হচ্ছে, হয়ে সিজন শেষ। তো আমার তো টিমগুলোকে দরকার যাদের আমি খেলাবো। আর অন্যথা কি করা যায়? জুনিয়র ডিভিশনের টুর্নামেন্ট করা যায়। আইএফএ শিল্ডের মতন একটা টুর্নামেন্ট, তার গ্র্যাভিটি মাথায় রেখে আমরা লড়াই করে যাচ্ছি যে একটা উইন্ডো যদি আমরা থেকে পাই, 15 দিন 20 দিনই হোক, একটা যদি ডেডিকেটেড উইন্ডো পাই, প্রত্যেকটা টিম তাহলে খেললে মানুষ মাঠে আসবে খেলা দেখতে। কারণ আমরা যত যাই বলি, বাচ্চাদের টুর্নামেন্ট দেখতে কেউ মাঠে আসে না, খুব সামান্য মানুষ আসে। কেউ আসে না বলবো না, কিন্তু খুব সামান্য মানুষ আসে। এবং আইএফএ আমরা যে পরিচালনা করি, আইএফএর যে এতজন এমপ্লয়ি তাদের মাইনে, আইএফএ যে এতগুলো মাঠ ভাড়া করে খেলা করে, সেই মাঠের ভাড়া, এই টাকাগুলো কোথা থেকে আসে? এই টুর্নামেন্টের স্পন্সরশিপ থেকে। আইএফএ যদি এমন প্রজেক্ট করতে শুরু করে যেটা আইএফএ লস করবে, তাহলে আগামী দিনে ক্লাবদের যে আমরা গ্রান্ট দিই সেটা দিতে পারবো না, আমাদের যারা এমপ্লয়ি আছে তাদের মাইনে দিতে পারবো না। তো সেক্ষেত্রে তো আইএফএ সিক হয়ে যাবে। এবং স্পন্সর তখনই আসবে যখন মাঠে ঢুকবে।
এটা তো নতুন কিছু নয়। মানে এই বছর কি সেখানে সিল করা কি আশা করছি? এই বছর যেরকম টিমই নেই এখন, আমি যাদের সাথে কথা বলছি সবাই বলছে আমার কাছে টিম নেই, আমি খেলবো কি। আচ্ছা, আর আমি যদি একবার জুনিয়র টুর্নামেন্ট শুরু করে দিই আইএফএ শিল্ড, তাহলে কিন্তু এই আইএফএ শিল্ডের জন্য এআইএফএফ এর থেকে উইন্ডো নেওয়া খুব মুশকিল হয়ে যাবে। তখন তারা বলবে তোমরা তো আইএফএ শিল্ড করছো, তোমার আলাদা করে কি দরকার আছে, তোমরা যেরকম ভাবে করছো সেরকম ভাবে করো। আমাদের কাছে কোনো ভ্যালিড লজিক থাকবে না যে কেন আমাকে উইন্ডোটা দেবে। আজকে আইএফএ শিল্ডের গ্ল্যামার কোথায় ছিল? বিদেশি টিমরা এসে খেলে যেত। আমি বিদেশি টিমদের এনে কার এগেনস্টে খেলাবো? আইএফএ শিল্ড আগে আমার মনে আছে একবার বা দুবার এজ গ্রুপ টুর্নামেন্ট হয়েছিল, এসি মিলান খেলতে এসেছিল, পুরো ফাঁকা সল্টলেক স্টেডিয়ামে খেলা হয়েছিল, যেহেতু এসি মিলানের জুনিয়র টিম এসেছে। আচ্ছা, তোমাকে অতীত থেকে শিখতে হবে। আমরা এটা জানি যে জুনিয়র টিমসদের নিয়ে যদি আমরা খেলা করি মাঠে লোক, এটা বাস্তব। বাস্তব থেকে সরে গেলে হবে না। ফুটসল তো এই বছর টুর্নামেন্ট হয়েছে, ভালোভাবে হয়েছে। আমরা হাওড়ায় করেছিলাম, হাওড়ার যে ইনডোরটা আছে ওখানে আমরা ফুটসল টুর্নামেন্ট করেছি, ভালোভাবে করেছি। আমরা ক্লাব নমিনেট করে পাঠিয়েও দিয়েছি এআইএফএফ এর ফুটসলের জন্য। এখন অব্দি এআইএফএফ যদিও জানায়নি ওরা কবে করছে টুর্নামেন্টটা, কিন্তু আমরা নাম পাঠিয়ে দিয়েছি। আচ্ছা, সুন্দরভাবে টুর্নামেন্ট করে টুর্নামেন্ট সম্পূর্ণ হয়েছে, যে চ্যাম্পিয়ন হয়েছে তার নাম গেছে। ধন্যবাদ। তো আমরা কথা বলছিলাম আইএফএ সেক্রেটারি অনির্বাণ দত্তর সঙ্গে, সুতরাং বুঝতেই পারছেন যে 25 জুন থেকে কিন্তু কলকাতার লিগ, কলকাতা ফুটবল লিগ শুরু হতে চলেছে। আর কলকাতার লিগ এসে যাওয়া মানে কিন্তু তোড়জোড় শুরু হয়ে যায়, এবং বঙ্গ ফুটবল সংস্থা তারাও তাদের প্রস্তুতি কিন্তু শুরু করে দিয়েছে। বিভিন্ন মাঠগুলো ইতিমধ্যে কিন্তু তৈরি হতে শুরু করেছে, বিভিন্ন দলগুলো তাদের অনুশীলন কিন্তু শুরু করে দিয়েছে, বা যারা শুরু করেনি তারা কিন্তু আগামী 1-2 সপ্তাহের মধ্যে কিন্তু অনুশীলনে নেমে যাবে। সব মিলে কলকাতা ফুটবল লিগ সংক্রান্ত সমস্ত আপডেট পাওয়ার জন্য অবশ্যই চোখ রাখুন আমাদের চ্যানেলে।